বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের স্বার্থে যে কারোর সাথে যে কোনো আলোচনা করতে প্রস্তুত। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে 10 সদস্যের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার ডিজেল চালিত আন্তঃজেলা যানবাহনের ভাড়া কিলোমিটার প্রতি বাড়ল 11 পয়সা। দাম কমলে পুনরায় সমন্বয় করা হবে, ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি 6টি বন্ধ পাটকল, জানালেন বস্ত্র ও পাট মন্ত্রী। বাংলাদেশ বিমানকে লাভজনক করার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ কিনতে 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তি স্বাক্ষর, জানালেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের 36 ও স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ, জানালো নির্বাচন কমিশন। প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি শান্তি আলোচনার প্রধান বাধা, অভিযোগ ইরানের। যুদ্ধবিরতির অনির্ধারিত সময় বাড়লেও তেহরানের কাছ থেকে সম্মিলিত প্রস্তাবের দাবি যুক্তরাষ্ট্রের। এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদ্দাম হোসেন। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই কমিটির সভাপতি হবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনার সামনেই নামগুলো এখন উপস্থাপন করতে চাচ্ছি আমাদের পক্ষ থেকে। এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3। এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে, যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে। সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক।
কৃষির কথা মাথায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আগামী 1 মে থেকে গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী এ কথা জানান। জ্বালানি মন্ত্রী বলেন, 2016 সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। এজন্য বর্তমানে শুধু উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য শিল্প কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাপেক্সকে শক্তিশালী করে আনুষ্ঠানিক কাজ শুরু করা হয়েছে। এর আগে বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এদিকে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, জাল ও ভুয়া সনদের অভিযোগে কলেজ পর্যায়ের মোট 202 জন প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত 74 জন শিক্ষকের বেতন ভাতা জুলাই 2023 হতে স্থগিত করা হয়েছে এবং এমপিওবিহীন অবশিষ্ট 128 জন প্রভাষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট গভর্নিং বডি কর্তৃক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বই পড়ার কর্মসূচি কিভাবে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদিয়া আমিন ও ডাক্তার জাহিদুর রহমান সহ বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার ডিজেল চালিত আন্তঃজেলা যানবাহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণ যানবাহনের ভাড়া বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, বাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেন্স ব্যয় বাড়ছে, সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। আরো কিছু বিষয় তাদের দাবি আছে, সবকিছু মিলে 28 পয়সার মতো তাদের দাবি ছিল। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোটের 36 জন প্রার্থী ও স্বতন্ত্র জোটের 1 জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার মঈন উদ্দিন খান। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে রিটার্নিং অফিসার মঈন উদ্দিন খান বলেন 22 ও 23 এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে বিএনপি জোটের 36 জন, স্বতন্ত্র জোটের 1 জন এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 13 জন প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ এবং 1 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে জামায়াতের জোট মনোনীত এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে যাচাই বাছাই করে জানা গেছে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। আরপি অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ বা চাকরি ছাড়ার 3 বছরের মধ্যে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সেই অনুযায়ী 11 দলীয় জোটে মনোনীত এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দল ও জোটের বাইরে আলাদা আরও 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বিএনপি এবং জোট থেকে 36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। আর জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা 13 জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল। 12টি বৈধভাবে গৃহীত হয়েছে আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম। 22 তারিখে আমরা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় উল্লেখ করেছিলাম যে মিস মনিরা শারমিন, ওনার কিছু ডকুমেন্টে ঘাটতি ছিল, সেগুলো আজকে 12টার মধ্যে জমা দেওয়ার জন্য তিনি এই ডকুমেন্টগুলো আমাদের কাছে জমা দিয়েছেন। তো আমরা সংরক্ষিত মহিলা আসন আইন এবং আরপিওর যে সংশ্লিষ্ট ধারা সেগুলো দেখেছি এবং এখানে দেখা যাচ্ছে যে দি স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। এক্ষেত্রে আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 26 এপ্রিল ইসিতে আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে আগামী 27 ও 28 এপ্রিল। কৃষির কথা মাথায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আগামী 1 মে থেকে গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী কথা জানান। জ্বালানি মন্ত্রী বলেন, 2016 সাল থেকে বাংলাদেশের গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। এজন্য বর্তমানে শুধু উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য শিল্প কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাপেক্সকে শক্তিশালী করে আনুষ্ঠানিক কাজ শুরু করা হয়েছে। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এদিকে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, জাল ও ভুয়া সনদের অভিযোগে কলেজ পর্যায়ের মোট 202 জন প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত 74 জন শিক্ষকের বেতন ভাতা জুলাই 2023 হতে স্থগিত করা হয়েছে এবং এমপিওবিহীন অবশিষ্ট 128 জন প্রভাষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট গভর্নিং বডি কর্তৃক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে 5 মে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করার সহ 2 জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 14 মে ধার্য করেছে একই ট্রাইব্যুনাল।
এছাড়া প্রতীত আওয়ামী লীগের শাসন আমলে শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ ৩ অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এ মামলায় আজ চতুর্থ সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১১ মে ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ আজ মামলাটির তদন্তকারী কর্মকর্তার জেরা শেষে এই তারিখ ধার্য করা হয়। পরে একই ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। মামলাটির তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মামলাটির অবশিষ্ট জেরা আগামী ২৬ এপ্রিল। আগামী ৬ মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ পাটকলগুলোর মধ্যে ৬টি পাটকল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত জুট মিল কারখানা চালু ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বস্ত্র পাট মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অন্যান্য বন্ধ থাকা পাটকলগুলো চালু করার লক্ষ্যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় ৬০,০০০ শ্রমিক বেকার হয়ে পড়েন। সেই সাথে নেতিবাচক প্রভাব ফেলে কাঁচা পাট রপ্তানিতে। তবে পাটজাত শিল্পের চলমান বহুমাত্রিক সংকট মোকাবেলায় বন্ধ পাটগুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সোনালী আঁশ খ্যাত পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে নতুন বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান এবং রপ্তানি আয় বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বন্ধ মিল ইজারা সংক্রান্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোকে আবারও উৎপাদনমুখী কার্যক্রমে ফেরাতে ৬টি পাটকল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ইজারা দেওয়া হবে। ৬টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো। পরিকল্পনা অনুযায়ী বেসরকারি খাতে পাটকলগুলো চালু করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা অর্জন এবং আমদানি বিকল্প শিল্প গড়ে উঠবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি, পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। এছাড়া মিলভেদে প্রায় ২০০ থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত নতুন বিনিয়োগ আসবে বলে প্রাথমিক প্রক্ষেপণের কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন বিনিয়োগ আসবে ২০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত মিলভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। শেখ আলী, বিটিভি নিউজ। ক্যাপস্টোন কোর্স ২০২৬-এ প্রশিক্ষণ গ্রহণকারী ফেলোদের প্রতি কৌশলগত নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি আওতায় ৩ সপ্তাহব্যাপী এ কোর্সে সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনৈতিক, সাংবাদিক ও কর্পোরেট খাতে মোট ৩২ জন ফেলো অংশ নেন। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কৌশলগত নেতৃত্ব অপরিহার্য। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ ও স্বনির্ভর জাতি গঠনে ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ক্যাপস্টোন ফেলোরা সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে কাজ করবেন। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা বেড়েই চলেছে। সম্প্রতি খাল খনন নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য একটি সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্ট। মিম আক্তারের ডেস্ক রিপোর্ট। খাল
খনন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট। একটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয় দেশের প্রায় অর্ধেক খালের খনন কাজ শেষ, যা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়। তবে বিষয়টি যাচাই করে বাংলা ফ্যাক্ট জানায় এই উপস্থাপনাটি বাস্তব বক্তব্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য নয় এবং এতে বিভ্রান্তিকর সুযোগ তৈরি হয়েছে। প্রেস ব্রিফিং এর তথ্য অনুযায়ী কর্মসূচির আওতায় মোট 645টি খাল অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য 1260 কিলোমিটার। এর মধ্যে এখন পর্যন্ত খনন সম্পন্ন হয়েছে 561 কিলোমিটার, যা মোট অগ্রগতির 44.55%। ডাক্তার জাহিদুর রহমান স্পষ্ট করে বলেন, আমরা যে খালগুলো কর্মসূচির আওতায় এনেছি তার প্রায় অর্ধেক অর্থাৎ 44.55% খনন করতে পেরেছি। অর্থাৎ বক্তব্যটি ছিল নির্দিষ্ট কর্মসূচিভুক্ত খাল নিয়ে, দেশের সব খাল নয়। বিশ্লেষকরা বলছেন, শিরোনামের ভাষা ও উপস্থাপনার কারণে সাধারণ পাঠকের কাছে ভিন্ন ধারণা তৈরি হতে পারে, যা তথ্য বিভ্রান্তিকর ঝুঁকি বাড়ায়। এদিকে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্র করে এ ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। তাই তথ্য যাচাই ছাড়া কোনো খবর বা দাবি বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিম আক্তার, ডেস্ক নিউজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করতে 14টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামী 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও প্রতিমন্ত্রী জানান। সকালে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে কথা জানান বিমান প্রতিমন্ত্রী। আমাদের প্রায় কমপ্লিট হয়েছে, কিছু কাজ বাকি আছে রানওয়েটা, এটাও প্রায় শেষ। খুব শিগগিরই আমরা এটা ওপেন করতে পারি, এন্ড অফ দিস ইয়ার যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আমরা করেছি। আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল তৈরি করছি যে কি কি অসুবিধাগুলো ছিল সেগুলিকে দূরীকরণ করার জন্য একটা কঠোর পদক্ষেপ নিতে হলেও আমরা নিব, এবং নিয়ে আমরা এই আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিমান আর লস করবে না, বিমান প্রফিটেবল থাকবে। এবং এটা প্রফিটেবল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, না দিলে আমাদেরকে জবাবদিহি করতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সো আমরা মনে করি যে উপদেশগুলি পেলাম, আমরা আজকে নির্দেশনা পেলাম, সেইভাবে কাজ করলে অবশ্যই বিমান একটা লাভজনক পরিস্থিতিতে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানের রাষ্ট্রদূতের নিকট জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ। আজ সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির এম আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জেহানাবাদীর নিকট জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেন। ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দ্বিপাক্ষিক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জেহানাবাদী সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এবারে রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই,
লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারতো। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর এবারে আন্তর্জাতিক সংবাদ।